হেডফোন নিতে ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এ অবস্থায় দেখব স্বপ্নও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না, হয়তো আমি এখানে আসবো আশা করিনি। ছি ভাইয়া ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? জান্নাত, তোমাকেও তো কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকেই। ছি ছি। জান্নাত মাথা নিচু করে আমাকে বলল, আবির প্লিজ কাউকে কিছু বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? বাসার কাউকেই বা এ কথা বলবো কি করে? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টিকিটটা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই, আম্মু আমাকে বলল, আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। জান্নাত তখন বলল, কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করা ভয়ে পালাচ্ছ? তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি? কি করে ভাবলে? জান্নাত তখন বলে, আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনেই আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। এদিকে ভাই এসে আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি আউ করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে। আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝরে ঝর্ণা নামছে। নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভে ধারণই মা ও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে দু চোখ যেন অশ্রু বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে বলে, তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়নি, আর বিয়ে না করলে আমার মরমুখ দেখবি। মাকে কিভাবে যে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছরে আমি স্পর্শও করলাম না, সে কি করে ভাই আর বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব, যাতে জান্নাতের মুখ দেখতে না হয়। একটু পর ভাবি আমাকে জ্বালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না, আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজে আসলো, আবির ও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিক, কিন্তু কারো মনে আনন্দ নাই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচণ্ড ব্যথা করতেছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মাগো, আমি তোমার কথা রেখেছি মা। আমি জান্নাতকে বিয়ে করেছি। জানিস মা, তোর যে মরামুখ আমার সহ্য হবে না। জানিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে। জানি না, সে থাকলে হয়তো আরও অনেক মারত, কিন্তু তুই আমাকে মারিনি মা। আমি জানি মা, তুই আমাকে অনেক ভালোবাসিস, অনেক কষ্ট পাইছিস জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবি, যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবি। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা, তুইও আমাকে বুঝলি না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিস। এতে তোর কলিজার টুকরা। বাসার দেওয়ালের টপকে বাইরে আসলাম। চলেছি দূর অজানাই। সামনে রেল স্টেশন। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কে যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানলা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরে স্টেশনে আসতেই আশেপাশের সিটের সবাই নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যায়। লাগেজটা টাকা দিয়ে ভর্তি, কিন্তু এইগুলা কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কি না। একটা কাগজ দেখতে পেলাম, সেখানে একটা লোক লিখে রাখছে, হ্যাঁ তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে জানি,
হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 1226/2 তেজগাঁও, ঢাকা।